সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাটে বলে বিশ্বকাপে। তার আগে বলতে হবে বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল এবং এডিএন টেলিকম। সবাইকে স্বাগত জানাচ্ছি। হাসান মাহাদি আর আমার সাথে দুজন মানুষ আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং দুর্দান্ত একজন অভিনয় শিল্পী সাজু খাদেম। সাজু ভাই এবং রাহুল ভাই দুজনকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ, থ্যাংক ইউ। যেই ইন্ট্রোটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের জন্য আজকে অনেকটাই মাস্ট উইন গেম। মানে যদি আমরা মানে কি বলে এটারে গাণিতিক মার প্যাচে না পড়তে চাই রাহুল ভাই, এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের টি-20 পারফরমেন্সের যে হিসাব, সেই হিসাব বলে আমরাই এগিয়ে। বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে তাদের সাথে আমরা আগে দুটা ম্যাচ খেলেছি, দুটাতেই বাংলাদেশ জিতেছে, কিন্তু সেই জেতা কাজগুলা ভীষণ কঠিন ছিল। প্রথমে বলে রাখি যে যেটা দিয়ে ইন্ট্রো করলেন, ডেফিনেটলি বাংলাদেশে ওখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বাট থ্যাঙ্কস যে আমাদের এখানে বৃষ্টিটা হয়েছে, আমরা একটু স্বস্তি পেয়েছি। আমরা ঠিক এরমভাবে স্বস্তিটা 2.5 ঘন্টা পর থেকে শুরু হতে পারে, যাতে করে আমরাও যাতে করে স্বস্তির দিক থেকে খেলাটা করতে পারি। বিকজ এখনকার যে উইকেটের যে ধরন, আনইভেন বাউন্স, ঠিক মতন বল আসে না, উপর নিচ হতে যাচ্ছে, ব্যাটসম্যানদের জন্য একটা বিভীষিকাময়। এখানে 20-25 রান করাটাই মানে হলো যে একটা 50 বা 75 রানের সমান, রাইট? বাট সেক্ষেত্রেও সেটাও বলবো যে এটাকেও এখন আমাদের অজুহাত দেওয়ার এখন আর কোনো রকম কোনো অপশনস নাই। যেটা দিয়ে আপনি বললেন যে ডু অর ডাই ম্যাচ, ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে সুপার 8-এ যাওয়ার জন্য এই বাধাটা আমাদেরকে টপকাতেই হবে। আগে কি হয়েছে, কখন জিতেছি, দুটো ম্যাচ পরিসংখ্যান, এটা থাকবেই, হিস্ট্রি থাকবেই, বাট হিস্ট্রি সবসময় বদলায় এবং আমরাও আজকে হিস্ট্রি করতে যাব ইনশাল্লাহ, হয়তো জয় দিয়ে, এবং খুব কনভিন্সিং জয়টা দিয়ে পাওয়া উচিত। এই কারণেই বললাম যে আমাদের এখন দেশ চেঞ্জ হয়েছে, নিউ ইয়র্কের পালা শেষ হয়ে এখন আমরা ওয়েস্ট ইন্ডিজের দিকে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজে যে মাঠে খেলা, সেখানে আমাদের অনেক প্লেয়ারের এখানে অভিজ্ঞতা আছে যেটা নেদারল্যান্ডের নাই। এখানে আমাদের টেস্ট জয়েরও অভিজ্ঞতা আছে, সেটাও আমাদের একটা পজিটিভ থিং। সব থেকে বড় কথা, এইসব মাঠে সাকিব আল হাসান অনেক সিপিএল ম্যাচ খেলে থাকে। হি হ্যাজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানেও তার অনেকগুলি অভিজ্ঞতা আছে এবং সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান ভালো পারফর্ম করে থাকে। আমরা অনেক সমালোচনা শুনছি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এখনকার রিসেন্ট পারফরমেন্স। আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ক্রিকেটার আমি কখনোই এটা নিয়ে আলাপ আলোচনা করতে চাই না সাকিব আল হাসানকে নিয়ে অ্যাজ এ ক্রিকেটার, বিকজ হি ইজ এ পারফর্মার অ্যান্ড ও বিগ গেম প্লেয়ার। সো সবসময় সাকিব আল হাসানের ব্যাপারে কথা বলতে গেলে একটু চিন্তাভাবনা করে কথা বলতে হবে, এবং আমি আশা করব যে হি উইল ডেফিনেটলি লিডিং ফ্রম দি ফ্রন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যারা আছে, তাদের যে জেস্টার্স দেখেছি, যাদের যে আত্মবিশ্বাস দেখেছি, আমার মনে হয় যে জয়টা পাওয়াটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং খুবই জরুরি। রাইট সাজু ভাই, আমি একটা বাংলাদেশের ফ্রন্টলাইন পত্রিকার একটা হেডলাইন দেখলাম কিছুক্ষণ আগে। সেখানে তারা লিখেছে যে সাকিবকে নিয়ে কেউ করিস না ভয়, আড়ালে তাহার ওয়েস্ট ইন্ডিজ ভাসে আর কি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব আল হাসানের, রাহুল ভাই যেটা বলছে, তার ভ্যাস্ট এক্সপিরিয়েন্স এবং ওয়েস্ট ইন্ডিজে তার পারফরমেন্স, ব্যাটিং বোলিং সব জায়গায় সবসময় দুর্দান্ত ছিল। বাট একটা কথা উঠছে বা প্রশ্ন উঠছে যে অনেকেই, ক্রিকেট পণ্ডিতটা থেকে শুরু করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরাও অনেকেই যারা আছেন, তারা সাকিব আল হাসানের শেষ দেখে ফেলছেন। আপনার কাছে কি মনে হয় যে সাকিব আল হাসানের শেষটা এই বিশ্বকাপ দিয়ে হয়ে যেতে পারে? না, আমার কাছে যেটা মনে হয় যে আমরা জাতিগতভাবেই খুব কন্ট্রাস্ট। আমরা যখন কাউকে ভালো বলছি তখন পাগলের মতো ভালো বলছি, তাকে নিয়ে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি। আবার যখন কোনো একটা পারফরমেন্স তার খারাপ হয়ে গেল, তখন তাকে আমি পাগলের মতো নানা রকমের নিন্দা করছি। এটা আমাদের আসলে অভ্যাস, এবং সেই অভ্যাসটাকে আমরা এখন, আমার মনে হয়, কোনো পারফর্মার খুব একটা আমলে নেয় না। সাকিব আল হাসান যেটা বললেন রাহুল ভাই, যে সাকিব আল হাসান হি ইজ জিনিয়াস, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই। কিন্তু আমরা আসলে সবসময় মাথা দিয়ে চলি না, তো আমরা আবেগ দিয়ে চলি। এই আবেগ দিয়ে চলি বলে কখনো কখনো আপনি দেখেন লাস্ট যে খেলাটা আমরা সাউথ আফ্রিকার সাথে, আসলে সাউথ আফ্রিকার সাথে আমরা খেলার আগে দর্শকরা কিন্তু এক ধরনের প্রস্তুতি নিয়েছিল যে খুব ভালোভাবে বাংলাদেশ হয়তো সাউথ আফ্রিকা নাও জিততে পারে, কারণ সাউথ আফ্রিকার সাথে আমরা দেখেছি যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুব একটা জেতার অভিজ্ঞতা নেই, এখনো জেতেনি আমি যতটুকু জানি। ওটা সাহস করে বলছিলাম না, কারণ বাংলাদেশ হেরে যাচ্ছে এটা বলতে চাই না, আমরা অভিজ্ঞতাটা নেই। সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে সাউথ আফ্রিকার সাথে
বাংলাদেশ একটি সহজ হার হারবে। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ যেই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছে এবং যেই জায়গায় গিয়ে হেরে এসেছে, দর্শক কিন্তু সেদিন একটি বাজে মন্তব্য করেনি। দর্শক বরং ইভেন ওই নিউ ইয়র্কের ওই মাঠে আমার কিছু পরিচিতরা ছিলেন, তারা লাইভ দেখাচ্ছিলেন, তারা প্রত্যেকে মনে হচ্ছিল যে এই হারের পর বাংলাদেশকে আলিঙ্গন করেছিল যে ওকে ফাইন, দারুণ হার ছিল। এটা অনেক কন্ট্রোভার্সি তৈরি করেছে অনেক কিছুতেই, আমরা জানি। আমি বিশ্বাস করি আজকে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হচ্ছে একটি সুবিধাজনক অবস্থায় আছে। এই সুবিধাজনক অবস্থাটা মাঝে মাঝে ভীষণ স্কেয়ারি। আমি মনে করি ওই জায়গা থেকে সুবিধাজনক জায়গা আমরা কখনই নাই, আমাদেরকে ফাইট দিয়ে বের হয়ে আসতে হবে। আমরা আমাদের হাতে হেড টু হেড আছে, মানে দুটো দলের পরিসংখ্যান, টি-20 পরিসংখ্যান এবং ওয়ার্ল্ড কাপ পরিসংখ্যান। তো আমি একদম শুরুতেই বলেছিলাম আমরা একটু দুই দলের বাংলাদেশ নেদারল্যান্ডস সবশেষ 4টি টি-20 ম্যাচ 24 অক্টোবর 2022 9 রানে বাংলাদেশ দল জিতেছিল। রাহুল ভাই যেটা বলেছিলাম যে মার্জিন কিন্তু স্লাইড। 9 মার্চ 2016 বাংলাদেশ জিতেছে 8 রানে। জুলাই 26, 2012 নেদারল্যান্ডস 1 উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল এবং 25 জুলাই 2012 বাংলাদেশ 8 উইকেটে জিতেছে। এটা বাংলাদেশের একটা ম্যাসিভ উইন ছিল। বাকি সব ম্যাচগুলো ক্লোজ এবং একটা জিতেছে নেদারল্যান্ডস। সুতরাং আপনি যেটা বলেছেন যে পরিসংখ্যান আসলে তেমন বিশেষ একটা ভূমিকা রাখে না একটা ম্যাচে। প্রিভিয়াস পরিসংখ্যানের চেয়ে ওই গিভেন ডেতে আসলে মাঠে পারফর্ম করাটা খুব জরুরি। নেদারল্যান্ডসের চেয়ে বাংলাদেশকে কোন জায়গায়, কোন আসপেক্টে আপনি এই ম্যাচে এগিয়ে রাখবেন? নেদারল্যান্ডকে আমি রিসেন্টলি আমি এই বছর ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং নেপালের ট্রাই নেশন সিরিজ করে এসেছি নেপালে, এই কোয়ালিফাইং রাউন্ড CWSL। সো নেদারল্যান্ডের যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, তারা অপোনেন্ট প্লেয়ারদের উইক পয়েন্টসগুলি তারা ওয়ার্কআউট করে এবং ঠিক ওই উইক পয়েন্ট অনুযায়ী তারা কিন্তু বল করে। এবং এই যে বল করা এবং এটাতে যে মানে কনফিডেন্টলি তারা যে ওয়ার্কআউট করে এবং এটা এক্সিকিউশন করে, সেটা কিন্তু অনেকটা কাজে দেয় তাদের বলার। এবং সবথেকে বড় কথা, স্কট এডওয়ার্ডস ও ক্যাপ্টেন, সে লিডিং ফ্রম দি ফ্রন্ট এবং সে উইকেট কিপার থাকে, তো 360 ডিগ্রিতে তার সব কিছু করতে থাকে এবং সে কিন্তু খুব ভালো ক্যাপ্টেন্সি করছে। ওই অনুযায়ী তারা ফিল্ড প্লেসমেন্ট করে, তারা বোলিং করে এবং ঠিক যে ব্যাটসম্যানগুলি আসে, যেখানে আমাদের উইক পয়েন্টসগুলো আছে সেই জায়গায় তারা এক্সিকিউট করতে হবে। এটা হলো তাদের বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস হলো যে তাদের ফিল্ডিং ওয়াজ টু গুড। তারা সব সময় যখন তারা মাঠে নামে, তারা দে আর ভেরি সিরিয়াস। তারা উইলিং টু উইন এবং জয় নেওয়ার জন্যই তারা খেলতে থাকে। শেষ পর্যন্ত তারা লড়াই করে, ছেড়ে দেয় না। আর এই জিনিসটাই হলো বাংলাদেশকে, এটা যতটুকু আমরা এটা বাউন্স ব্যাক করতে পারবো, আমরা রিটার্ন দিতে পারবো, সেটাই হবে সবথেকে বড় ব্যাপার। আমাদের প্রথম চ্যালেঞ্জ যেটা হয় সেটা হলো যে আমাদের উইকেটটা কি আচরণ করবে সেটার উপর নির্ভর করে। আমরাও জানি 2014 সালে এই মাঠে সবশেষ ম্যাচ আমরাই খেলেছিলাম, বাংলাদেশই খেলেছিল। মানে অনেক লম্বা একটা গ্যাপের পরে আবার 11 বছরের গ্যাপ, উইকেটের ধরনটা কিরকম, এখানে আন্তর্জাতিক ম্যাচও হয় না। সো ওদের জন্য কিন্তু একই। সো আমাদের এখানে সবথেকে বড় কথা হলো যে উইকেটের চরিত্রটা আমাদের বুঝতে হবে এবং এই অনুযায়ী আমাদের চান্স নিতে হবে। যেমন আমরা অন্যান্য প্লেয়ারদেরও কিন্তু দেখছি, আমরা জানি যে দে আর এ ভেরি বিগ হিটার। তারা সবসময় জানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, লাস্ট ম্যাচেও আপনি দেখেন, ইভেন কি আপনি ট্রেভার হেড বলেন বা ওয়ার্নার বলেন, তারাও কিন্তু তাদের স্বভাবসুলভ যে ধরনের শটসগুলির থেকে তারা কিন্তু নিজেদেরকে আড়ষ্ট করে রেখেছে, খেলছে না, বিকজ পারমিট করছে না, উইকেট পারমিট করছে না। সো আমাদের কিন্তু আলটিমেটলি আমরা উইকেটে যাওয়ার সময় আমরা যদি প্রিডিটারমেন্ট শটস না খেলি, উইকেটের ধরনটা আমরা দেখার চেষ্টা করি, ওই অনুযায়ী আমরা রানগুলি করি। আমরা রাদার দেন টু হিটেড লটস অফ সিক্সেস, মানে টিপিক্যাল টি-20 যেটা আমরা খেলে থাকি, সিচুয়েশন যেহেতু আমাদের ডিমান্ডস করছে না, আমাদের ওই অ্যাডজাস্টটা যদি আমরা করতে পারি এবং ওইটাই সবথেকে বড় মেন্টাল স্ট্রেংথ হবে আমাদের ক্ষেত্রে, যে ওইটা নিয়ে যদি আমরা 120 বা 23 বা 25 বা 30 যত করতে পারি, ওইটাতে আমরা ফাইট ব্যাক করতে পারবো। যদি আমাদের যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেটা হলে আরও ভালো। এক্স্যাক্টলি। আমাদের কাছে একটা সম্ভাব্য একাদশ আছে বাংলাদেশের। সাজু ভাই, আমি এই সম্ভাব্য একাদশ নিয়ে আপনার কাছে আলোচনায় আসবো। তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তানজিদ হাসান এবং মুস্তাফিজুর রহমান। এটা হচ্ছে বাংলাদেশের প্রবাবল 11 আজকে। সাজু ভাই, আপনার কাছে কি মনে হয় যে এটা কি ফর্মিডেবল সাইট? এখানে কোনো সংযোজন বিয়োজন আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয়?
না আমি তো অত বিচার বিবেচনা করতে পারবো না, থাকে না, তারপর আমার কাছে তারপর মনে হয় আমার থাকলে কাছে যেটা ভালো মনে হয় হয়। যে লাইন আপটা ঠিকঠাক আছে। Okay. সবাই যদি তার ব্যক্তিগত মানে তার নিজস্ব যেই স্টাইল, নিজস্ব যেই শক্তিটাকে ঠিকমতো কাজে লাগাতে পারে তাহলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা তো আসলে মাঠ থেকে কিংবা দর্শক হিসেবে যেভাবে দেখি, যিনি ব্যাট হাতে মাঠে নামেন কিংবা বল হাতে মাঠে নামেন তার দেখাটা তো একরকম না। আমরা শুধু দেখি যে আউট হয়ে গেল। তো আসলে সিচুয়েশনটা সবসময় একরকম থাকে না। কখনো কখনো ব্যাটারদের ফেভারে থাকে, কখনো কখনো বোলারদের ফেভারে থাকে। আমার কাছে যেটা মনে হয় যে এখন পর্যন্ত আমরা দেখছি যে আমাদের বোলিং লাইনটা অনেক স্ট্রং। আমরা কিন্তু যথেষ্ট লাস্ট এই পিচগুলোতে কিন্তু আমরা সাকসেসফুল ছিলাম ফাস্ট বলগুলো। এখন আমার মনে হয় যে আমাদের যারা ব্যাটসম্যানরা আছেন, ব্যাটাররা যদি তাদের পারফরমেন্স ঠিকঠাক মতো করতে পারেন তাহলে খুব একটা কঠিন হবে না আজকে। সাজু ভাই ধরেন চন্দ্রিকা হাথুরু সিং বাংলাদেশের হেড কোচ, ধরেন একটা সিচুয়েশন যে তিনি হচ্ছে আপনি বাংলাদেশ টিমে এই দলে ঢুকবেন, মানে আপনার সামনে সুযোগ আছে, হাথুরুর কাছে আপনি গিয়ে কি বলবেন, হাথুরুকে কিভাবে অ্যাপ্রোচ করবেন এই টিমে আপনি খেলতে? আমি যদি সত্যি কথা বলতে, আমি যদি এই টিমে খেলতেন, আমি যদি এই টিমে যাই, তা আমার কাছে মনে হয় প্রথমেই খেলোয়াড়দের অ্যাটিটিউড, সাইকোলজিক্যাল গেমগুলো নিয়ে আমি খেলতে পছন্দ করব। আমি মনে করি যে আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে এই ব্যাপারগুলো আরেকটু ডিল করা উচিত। কেন উচিত? আমি সবসময় দেখি যে ইন্ডিয়ান খেলোয়াড়রা যেভাবে তার অপোনেন্টকে চাপে রাখেন, নানা রকমের, আমি যদি বলি যে এক ধরনের অ্যাক্টিং গেম খেলে ওরা। যে ধোনি এসে কানে কানে কি বললো, ও এসে কি বললো, আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় ওরা কিছুই বলে না, কিন্তু একটা অদ্ভুত একটা ম্যাজিক ক্রিয়েট করে, একটা এনার্জি ক্রিয়েট করে। বাংলাদেশের টিমে আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো যদি আরেকটু গাইড করা যায়, যে কোন ক্রুশিয়াল টাইমে তুমি কোন অ্যাটিটিউডটা দেখাবে বা দেখাবে না, বা মনোবলটা কীভাবে রাখবে, এইটার জন্য আলাদা যদি একটা ওয়ার্কশপ করানোর ব্যবস্থা, আমি জানি না রাহুল ভাই নিশ্চয়ই এই ধরনের কিছু ওয়ার্কশপ ব্যবস্থা আছে কিনা, যে সাইকোলজিক্যালি অপোনেন্টকে কিভাবে এটা চাপের মধ্যে রাখা। লাইফ কোচ বাংলাদেশ টিম লাইফ কোচ নিয়ে কাজ করেছে বিভিন্ন সময়। রাহুল ভাই, আমরা এখন নেদারল্যান্ডসের একাদশটা এখানে দেওয়া হয়েছে, আমি একটু আবারও বাংলাদেশের একাদশটা চাই, কারণ একাদশটা নিয়ে আমি আরেকটু কথা বলবো। আমি রাহুল ভাইয়ের কাছে আমার জানার আছে, রাহুল ভাই, যে প্রবাবল 11টা বাংলাদেশের আমরা পেয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে একজন পেসারকে কমিয়ে দেওয়া হয়েছে। মানে নিউ ইয়র্কের নাসাউতে বড় দলগুলা, স্পেশালি আমি ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি এবং সাউথ আফ্রিকা, তারা 4 জন করে পেসার খেলিয়েছে, বাংলাদেশ দল 3 পেসার নিয়ে খেলেছিল। আজকে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ দলে যে প্রবাবল 11, সেখানে একজন পেসার, তার মানে তাসকিন আহমেদ এভেলেবেল না, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানের সাথে একটা স্পিনিং অপশন বাড়ানো হয়েছে, শেখ মেহেদী হাসান। তার মানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা, মানে আমি রিশাদকে যদি চিন্তা করি তাহলে দাঁড়ালো হচ্ছে 9 নাম্বার পর্যন্ত ব্যাট করতে পারে, একটা লম্বা ব্যাটিং লাইন আপ। আপনার কাছে কি মনে হয় যে ইজ ইট আ মানে গুড প্রবাবল 11? এটা হয়তো প্রবাবল 11টা তারা চিন্তা করছে যদি এটা থাকে বিকজ অফ দি উইকেটস। যেহেতু আমাদের নিউ ইয়র্কের ফাস্ট বলারদের এখানে ইভেন বাউন্স আসছে, বল স্লো আসছে, একটা ফাস্ট আসছে, টাইমিং হচ্ছে না, সেক্ষেত্রে 4টা পেসাররাই ডমিনেট করেছে। আমি আগেই বলেছি যে আমরা নিউ ইয়র্ক থেকে এখন ওয়েস্ট ইন্ডিজে চলে গেছি। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলি একটু মন্থর থাকে, উইকেটে স্পিন ধরে। সেক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে সাকিব আল হাসান এখানে সব থেকে টপ পারফর্মার এবং অলরাউন্ডিং পারফর্ম করে, 1000 খানেকের উপরে রান করেছে। তো সেক্ষেত্রে এখানে সাকিব আল হাসান লেফট আর্ম, দেন শেখ মাহাদিকে একটু রেখেছে, 2টা পেসার। তাসকিনকে বাদ দেওয়ার একটাই কারণ, বিকজ হি ওয়াজ নট ফুল ফিট, এই জন্যই হয়তো তাকে দিয়েছে। শরীফুল তো ডেফিনেটলি তার আমরা শুনেছিলাম প্রথম ম্যাচের আগে, মানে সেকেন্ড ম্যাচের আগেই শরীফুল নাকি ম্যাচ ফিট হয়ে উঠেছিলেন, তারপরেও শরীফুল এবং তাসকিন দুজনের কাউকে রাখা হয় নাই, একটা স্পিনিং অপশন বাড়ানো হয়েছে। এখানে দুটো জিনিস, এখানে আমার ক্ষেত্রে যদি হয় তাহলে দিস প্রবাবল 11 is okay as per the wicket is concerned। যদি স্লো এবং মন্থর থাকে তাহলে এটা ঠিক আছে। সেন্ট ভিনসেন্টের উইকেটে স্পিন অফার থাকে। আরেকটা ছিল যেটা আমার আরেকটা ইয়েতে ছিল, যে যদি ফাস্ট বোলাররা যেহেতু ডমিনেট করছে প্রতিটা জায়গায়, সেক্ষেত্রে 4টা পেসার শরীফুল এবং তাসকিন, সেক্ষেত্রে আমার ওখানে মানে ওই দিন 4টা পেসার বাংলাদেশ নিতেই হতো। বা এখানে যদি, যেহেতু আমাদের উইকেট সম্পর্কে আমরা কিছুই জানি না, এই জন্য আমাদের উইনিং কম্বিনেশনটা আমি আসলে ভাঙতে চাচ্ছি না। যদি চেঞ্জ করা রাখতো তাহলে জাকের আলীর জায়গায় হয়তো আমি শেখ মাহাদিকে খেলাতাম। ওকে, জাকেরের জায়গায় আলটিমেটলি এখন যে প্রবাবল 11টা দেখছি আমরা, জাকের আলীও আছে সেখানে, শুধুমাত্র একটা ফাস্ট বোলার আউট করা হয়েছে, একটা স্পিনিং অলরাউন্ডার, 4টা স্পিনার আমাদের এখানে আছে, মাহমুদুল্লাহ সহ। সো লেফটি রাইটি এটা একটা বিরাট ফ্যাক্টর। আর সেক্ষেত্রে যদি লেগ স্পিনার তো আমাদের রিশাদ আছে। সো এইটা ইটস মানে যেটা তুমি বলছিলে যে এখানে
9 জনের একটা ব্যাটিং লাইন আপের ডেপথটা করা হয়েছে, যদি কিছু ওখানে ইজ ইট আ ডিফেন্সিভ মেন্টাল সেটআপ? নট এট অল বিকজ আমার অপোনেন্টের ব্যাপারটা আমরা দেখতে হচ্ছে, আমাদের মাঠের ব্যাপারটাও দেখতে হচ্ছে, ভেন্যুটা চেঞ্জ হয়েছে। সো আমার যদি একটু, যেহেতু আমাদের টপ অর্ডাররা দে আর নট কনসিস্টেন্সি রান করছে, স্কোর বোর্ডে তো আমাদের রান দরকার। সেক্ষেত্রে যদি আমাদের লো অর্ডাররা যদি কিছু লাস্ট 2-4 ওভারে যদি 2-4টা 6-5 মেরে যদি আমাদের ওখানে 20-25 রান করে দেয়, সেটা দলের জন্য ভালো। আমরা নেদারল্যান্ডসের 11টা দেখি, মাইকেল লেভিট, ম্যাক্স ওডোড, বিক্রমজিৎ সিং, সাইব্রেন্ট, এঞ্জেল ব্রেট, স্কট এডওয়ার্ডস, যার কথা রাহুল ভাই আগেও আলোচনা করছিলেন, বাস ডিলিট, তেজা নিদা মানুরু এবং লোগান ফনবিক। লোগান ফনবিক কুড বি আ ভেরি ভাইটাল অপশন নেদারল্যান্ডসের জন্য। তার বল খেলাটা বাংলাদেশি ব্যাটারদের জন্য এবং অন্য ব্যাটারদের জন্য কঠিন হয়। টিম প্রিঙ্গেল, পল ফন মিকেরেন এবং ভিভিয়ান কিংমা, এই হচ্ছে নেদারল্যান্ডসের প্রবাবল নেবেন আমাদের কাছে। আমরা দেখে নিলাম নেদারল্যান্ডসের কারা খেলছে, সম্ভাব্য একাদশ, সেটাই যে খেলছে তা না। একটা ব্রেকের সময় হয়ে গেছে, আমরা একটা ব্রেক নিচ্ছি। বেলামো প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে। বাংলাদেশের আজকে যেন কোনো সমস্যা না হয়, আমরা সেটাও চাই, কারণ সমস্যা হওয়া কিন্তু আমাদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনাকে এক ধরনের রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফেলে দেবে, এবং সেই রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি বাংলাদেশ কোনোভাবেই নিতে চায় না। কারণ এরপরে বাংলাদেশকে রাহুল ভাই খেলতে হবে কার সাথে? ডেফিনেটলি নেপালের সাথে। ইজিয়ার ওপোনেন্ট আমরা, মানে যদি শক্তি সামর্থ্য, রাহুল ভাই বলছে না, না একটু বলেন কেন নেপাল আসলে ইজিয়ার ওপোনেন্ট না? না, ডেফিনেটলি নট, বিকজ আমাদের থেকে অনেক বেশি টি-20 নেপাল খেলে। হ্যাঁ, নেপাল আমাদের থেকে অনেক বেশি টি-20 খেলে এবং তাদের টি-20-র ফরম্যাটটা কিন্তু অন্যরকম। যদিও তাদের ব্যাকিং লাইন আপে খুব বেশি প্লেয়ার ওরকম নাই, বাট যারা আছে এখানে শুধুমাত্র একটা প্লেয়ারের ওখানে তারা খুবই চাচ্ছিল যে যাতে করে ওয়ার্ল্ড কাপে আসে, লামিচানে। এবং লামিচানে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে। হ্যাঁ, আমি একটু ওইটাই আমি বলছিলাম যে, বাট আমাদের জন্য সেটা সবথেকে ভীতিকর হলো যে লামিচানে ইজ কামিং ব্যাক এন্ড হি উইল প্লে এগেইনস্ট বাংলাদেশ। তাকে ইউএসএ ভিসা দেয়নি, তাকে ভিসা দেয়নি, পরের দুটো ম্যাচ সে খেলতে পারবে। সো নেপালের নেক্সট দুটো ম্যাচ শেষ পর্যন্ত ভিসা পেয়েছে না, ইউএস এর ভিসা পায়নি, ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন তিনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা একটা বড় ইয়ে হবে। লামিচানে যাবে, যেভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ he will give his best performance, right? সেটা এখন আবার বাংলাদেশ কি হবে, বাট আমি চাই যে বাংলাদেশের ওইটা পরে, নেপালের দিকটা আমি পরে করি, আগে আমাদের এই ল্যাডারটা চেঞ্জ, এই জায়গাটা, এই ল্যাডারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাজু ভাই, সাকিব আল হাসান আপনার, ধরেন সে আপনার বন্ধু, সে আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে আপনার উপরে প্রচন্ড মন খারাপ করে আছে যে সে আপনার সাথে কথাই বলতে চাচ্ছে না, তার পারফরমেন্সও খুব একটা ভালো যাচ্ছে না। আপনি আপনার বন্ধুকে কিভাবে মোটিভেট করতেন? মানে সাকিব আল হাসানকে আপনি গিয়ে কি বলতেন? সাকিবের সাথে আপনার ইন্টারাকশনটা কি হতো? আমরা যদি একটু সাধু খাদেমের ক্যারেক্টারে সেটা জানতে চাই। যদি সাকিব আল হাসান আমার খুব ভালো বন্ধু হতো, তাহলে আমার সাথে যদি কথা না বলতো, আমি বলতাম যে আমার সাথে কথা বলাটা জরুরি না, বরং পারফরমেন্সটা ঠিকঠাক মতো করো। আর সাকিব আল হাসানকে না, ক্রিকেট বোর্ড আপনাকে দায়িত্ব দিয়েছে সাকিব আল হাসানকে মোটিভেট করার জন্য, আপনি কি করতেন? আমি সাকিব আল হাসানকে বলতাম যে প্রথম তুমি ফেসবুকটা বন্ধ করে দাও। আচ্ছা, কারণ ফেসবুক দেখলে ও ডিমোটিভেট হবে, যে কারণ আমরা দেখি যে ফেসবুকে এমনভাবে অনেক কিছু বলা হয়, সেটা সাকিব আল হাসান না, যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার এনাফ। আমার মনে হয় কয়েকদিন পর হসপিটালে একটা আলাদা বিভাগ তৈরি হবে, এখানে যারা ফেসবুক রোগে আক্রান্ত তাদের চিকিৎসা করা হয়। কারণ এটা কিন্তু একটা অদ্ভুত মানসিক চাপ পড়ে, এটা আমরা বুঝি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে সাকিব আল হাসান কিন্তু অনেক কিছু দিয়েছে আমাদেরকে। সাকিব আল হাসানের মাধ্যমে মাঝে মাঝে হয়তো আমাদের দেশটা পৃথিবীর অনেক দেশের কাছে পরিচিত হয়েছে। তো সেরকম একটি মানুষ, সে তো রোবট না যে প্রতিদিন একই রকম পারফরমেন্স করবে, প্রতিদিন একই কাজ করবে। তার জীবনে অনেক চাওয়া আছে, পাওয়া আছে, আনন্দ আছে, হিংসা আছে, লোভ আছে, সব তাকে মানুষ হিসেবে ট্রিট করি, একটা রোবট হিসেবে না। আমার মনে হয় যে আমি দর্শককেও বলতে চাই, আমি ফ্যান ফলোয়ারদেরকেও বলতে চাই, আমার না সাকিব আল হাসানের, যে আপনারও তো আছে, আমি বলছি যে দুই পক্ষকেই বলেন, প্রত্যেককে একটা মানুষ হিসাবে আগে ট্রিট করেন। একটা মানুষ হিসাবে তার অনেক কিছু থাকতে পারে, কিন্তু মানুষের বাইরেও সে যখন একটা বড় খেলোয়াড়, আমি সাকিব আল হাসানকে শুধু এই কথাই বলতাম যে তুমি কিন্তু শুধু মানুষই নও, তুমি বাংলাদেশের পৃথিবীর একজন নাম্বার 1 অলরাউন্ডার। সো তোমার উপর অনেক দায়িত্ব আছে, কিন্তু দায়িত্বটাকে চাপ হিসাবে দেখি আমাদের ব্যাটাররা শেষ 6 টি-20-তে তাদের দায়িত্ব কিভাবে পালন করেছে। তানজিদ তামিম, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা 9, শ্রীলঙ্কার বিপক্ষে 3, ইউএসের বিপক্ষে 58, মানে সে যেই 3 ম্যাচের সিরিজ হয়েছিল সেই 3 ম্যাচের সিরিজের শেষ ম্যাচে 42 বলে 58 করেছিলেন, 19 করেছিলেন জিম্বাবুয়ের এগেনস্টে ঘরের মাঠে 2, আর তার আগে ঘরের মাঠে 37 বলে 52, মানে এইটা সবচেয়ে ভালো ইনিংস ছিল তার। নেক্সট আমাদের আসবে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, আউট অফ ফর্ম টোটালি।
জিম্বাবুয়ের বিপক্ষে 28 বলে 36 করেছিলেন, তারপর ইউএস এর বিপক্ষে 11 বলে 3, প্রতিপক্ষ ইউএসএ 34 বলে 36, প্রতিপক্ষ ইউএসএ 0 বলে 0, প্রতিপক্ষ শ্রীলঙ্কা 13 বলে 7 এবং প্রতিপক্ষ সাউথ আফ্রিকা 23 বলে 14। ক্যাপ্টেন যখন আসলে পারফর্ম না করতে পারেন রাহুল ভাই, তখন দলকে সাফার করতে একটা কথা বলা যে ক্যাপ্টেন অলওয়েজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাহলে দলও ভালো করে। শান্তর পারফরমেন্স নিয়ে আপনার কি ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে এই মুহূর্তে, কেন ভালো করতে পারছেন না শান্ত? দেখেন, শুধু শান্ত না, অনেকেই ভালো করতে পারছে না। এবং শান্তর যদি আপনি বলেন যে তার আগের সিরিজগুলিতেও কিন্তু সে তার নিজের খোলস থেকে বের হতে পারছে না, ব্যাট প্যাচ যাচ্ছে। বিশ্বকাপের মতন জায়গায় একটা চাপ তো তার ডেফিনেটলি কাঁধে দিয়ে দিয়েছে, একটা বড় দায়িত্ব। আর বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা খুবই টাফ। আচ্ছা রাহুল ভাই, আমাকে একটা ছোট প্রশ্ন, আমার মাঝে মাঝে মনে হয় আপনার টিমে লিটন দাস যে রেগুলার বেসিসে ওপেন করে, একটা ম্যাচে মানে সৌম্য সরকারকে নিয়ে আপনি প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন, সৌম্য এবং তামিমকে দিয়ে ওপেন করিয়েছেন, লিটনকে তিনি খেলিয়েছেন। যখন আপনি সৌম্যকে দল থেকে ড্রপ করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে, তখন আপনি শান্তকে দিয়ে কেন ওপেন করালেন, লিটনকে তিনিই কেন রাখলেন? যেহেতু শান্ত রেগুলার বেসিসে নাম্বার 3-তে ব্যাটিং করেন, লিটন আসলে নাম্বার 3-তে ব্যাটিং করেন না, তিনি ওপেন করেন। মানে সেই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নিয়ে এত আলোচনার পরেও সাউথ আফ্রিকার বিপক্ষে ওই চেঞ্জটা কেন হয়েছিল? দেখেন, শান্ত কিন্তু বেসিক্যালি ওপেনার। হ্যাঁ, ওপেন তিনি করেছেন, ন্যাশনাল টিমে তো আসলে ওপেন করেন না এখন আর রেগুলার বেসিসে। না, এখন করেন না, বাট যখন আপনি খেলে বা যখন তাকে আমরা কিন্তু ওপেনার হিসেবে ট্রিট করি। এখন আমাদের মানে ব্যাটিং লাইন আপেরকে অ্যাডজাস্ট করার জন্য তাকে হয়তো ওপেনিংটা ছেড়ে দিয়ে তাকে হয়তো আপনাকে ওয়ান ডাউন করতে হচ্ছে। এখন এই ম্যাচে যদি আপনি তামিম খেলতো, তাহলে আপনি কি করতেন? তাহলে তামিম আর তামিম, দুই তামিম ওপেন করতো, আলটিমেটলি তাকে এই তামিম আসতো কিনা সেটা নিয়ে আসলে সেটাও আবার ব্যাপার আছে। আবার সবথেকে বড় কথা যে আমরা সৌম্যকেই বা কেন নিলাম, সেটাও একটা বিরাট ব্যাপার। এর অনেক প্রশ্ন আমার আছে, অনেক প্রশ্ন। তো দেখেন, আমি সৌম্যকে আপনি সুযোগ দিয়েছেন 5টা ম্যাচে মানে কোনোটাই নাই। আলটিমেটলি তাকে কি করলেন? তাকে তো আপনাকে ড্রপ করতে হইলো। তো আমাদের সব থেকে প্রবলেম হলো যে আমরা যখন তীরে এসি তখন আমাদের বুদ্ধিগুলি মানে বুদ্ধি খুলে। হ্যাঁ, তো আমার ব্যাপারটা হলো যে আমাদের যেহেতু এখন আমরা কিন্তু, আপনি কি বুকে হাত দিয়ে বলেন যে আমরা কি সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য কি আমরা আদৌ প্রস্তুত ছিলাম? যেভাবে আমরা স্টার্ট করেছিলাম, কেউ যদি বলে তাহলে আমি বলবো যে উনি মিথ্যা কথা বলছেন। বাট এখন আমরা কি করছি? এখন আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য স্বপ্ন তৈরি হয়েছে, বিকজ আমাদের 2টা ম্যাচে আমরা যদিও একটা হেরেছি, একটা জিতেছি, কিন্তু আমাদের একটা বিশ্বাস জন্মেছে যে না, আমরা কিন্তু ফাইট ব্যাক দিতে পারি। এবং আমাদের যে টার্গেট ছিল বড় 2 দল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা দলকে হারানো, সেটা আমরা একদম ইনিশিয়ালি করে ফেলেছিলাম, যেই কারণে আসলে বাংলাদেশের এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। পরের ব্যাটার আমাদের কাছে নিশ্চয়ই লিটন কুমার দাস। এক্স্যাক্টলি, লিটন টোটালি আউট অফ ফর্ম। জিম্বাবুয়ের বিপক্ষে 25 বলে 23 ঘরের মাঠে, 15 বলে 12, তারপরে 15 বলে 14 করেছেন ইউএস এর বিপক্ষে, আরেকটা ম্যাচে 0 রানে আউট হয়েছেন। 38 বলে 36 শ্রীলঙ্কার বিপক্ষে। ইনিংসটাকে দেখে অনেকের মনে হতে পারে যে এটা টি20-র ইনিংস না, লিটনকে নিয়ে অনেক গালাগালি করতে পারেন, কিন্তু নাসাউ মানে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সম্ভবত ডালাসে খেলেছিলাম, সেখানে এই ইনিংসটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রান্তকে আগলে রাখার জন্য। এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 13 বলে 9 করেছেন, সেই ম্যাচে লিটন আসলে পারফর্ম করতে পারেন না। সাজু ভাই, লিটন বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ওপেনে বা মানে ওপেনিং পজিশন বা টপ অর্ডারে। লিটনের এই যে আউট অফ ফর্ম, এইটা বাংলাদেশ দলের জন্য মানে বাংলাদেশ কিভাবে সাফার হচ্ছে লিটনের ফর্মে? সাফার তো হচ্ছেই, মানে আমরা কিন্তু লিটনের কাছ থেকে আমাদের প্রত্যাশা সবসময় একটু বেশি থাকে। যেটা একটু আগে বলছিলেন যে আমরা শ্রীলঙ্কার সাথে জেতার আগে আমাদের হোপটা এমন জায়গায় নেমে গিয়েছিল, আমরা 4টা ম্যাচই হারবো, অনেকেই বলছেন আমরা ধরে নিয়েছি আমাদের আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা কিন্তু ওই খুব বেশি হতাশ হওয়ার পর শ্রীলঙ্কার সাথে জেতাটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে দেয়। তারপর কিন্তু সাউথ আফ্রিকাতে অলমোস্ট জিতেই গিয়েছিল। সাউথ আফ্রিকা খেলার আগে কিন্তু আমরা আবার ধরে নিয়েছিলাম যে শ্রীলঙ্কার সাথে জিতেছে, কিন্তু সাউথ আফ্রিকার সাথে সুবিধাই করতে পারবে না, সেটাও আমাদেরকে একটা প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। তো লিটন দাসের ক্ষেত্রে আমার মনে হয় লিটন দাস আমাদেরকে কিন্তু অনেক কিছু দিয়েছে, সেই জন্য তার কাছে আমাদের প্রত্যাশা সবসময় বেশি। আমার কাছে মনে হয় যে এই যে আমরা যে প্রত্যাশাগুলো করছি, আজকের খেলায় আমার মনে হয় একটা রেজাল্ট পেয়ে যাব। যাদের কাছে আমাদের প্রত্যাশাগুলো আছে তারাও তো নিজেরা একটা হিসাব করে যে আমরা কি দিতে পারলাম বা কি দিতে পারলাম না। কোনো খেলোয়াড় তো ইচ্ছাকৃতভাবে চাইবে না যে আমার আজকে খেলাটা মানে খারাপ যাক। আমার কেন জানি মনে হয় আজকে আমরা আমাদের খেলোয়াড়দের কাছ থেকে আমাদের প্রত্যাশার অনেক কিছু পেয়ে যেতে পারি। আমাদের পরের আরেকজন ব্যাটার নিশ্চয়ই আছেন, দ্য ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসান। 17 বলে 21 জিম্বাবুয়ের বিপক্ষে, 12 বলে 6 ইউএস এর বিপক্ষে, 23 বলে 30 প্রতিপক্ষ ইউএসএ। এটা হচ্ছে দ্বিতীয় টি20 যেটাতে আমরা হেরেছিলাম, এবং ইউএস এর বিপক্ষে যে টি20 আমরা জিতেছিলাম
3 ম্যাচ সিরিজে, সেটাতে সাকিব 0 রানে আউট হয়েছিলেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন যে এই পর্যন্ত যতজনকে দেখলাম সবাই এই খেলাটাই 0 থেকে 0 রানে আউট, কারণটা কি? লিটন এবং সাকিব দুইজন 14 বলে 8 করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3। রাহুল ভাই, সাকিব আল হাসান আনরিখ নরকিয়ার এগেনস্টে একটা শর্ট বলে ওই মুহূর্তে এই ধরনের শট অফার করা, সাকিব আল হাসানের মতন মানে এত এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের, দলের সবচেয়ে অভিজ্ঞ সবকটা টি-20 বিশ্বকাপ খেলা প্লেয়ার রোহিত শর্মার সাথে ভাগাভাগি করছেন তিনি এইবার ওয়ার্ল্ড কাপে, মানে তিনি সেকেন্ড, রোহিত এবং সাকিব, তিনি ওই সময় এই ধরনের একটা শট অফার করেছেন। আপনার কি মনে হয়েছে যে ইনসেন্সেবল আচরণ, নাকি এটাকে কি বলা যায় আসলে, নাকি তিনি আসলে রান করতে পারছেন না বলে মানে আউট অফ ফ্রাস্ট্রেশন? না দেখেন, এটা কোনোটাই না আমার কাছে কোনোটাই না। আপনি তৃতীয় বলে এরকম একটা শট বলে আপনি একটা হাফ হার্টেড পুল শট খেলবেন, সাকিব এভাবেই ব্যাটিং করে, এভাবে করে, আর এই বলটা যদি 6 হতো তখন আপনি কি বলতেন? এখন আপনি টপ ক্লাস ক্রিকেটার, আরো অনেকে ভারতীয় অনেক নামি দামি ক্রিকেটাররা হয়তো তার এই কথাটা, সে একটা কোট করে কথাটা বলছে, এই কোটের জ্বরে আমরা কিন্তু এটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। বাট তখন কিন্তু আমরা সাকিব আল হাসানের ক্যাপাবিলিটি সম্পর্কে আমাদের কোশ্চেন আসছে যে 17 বছর ধরে সে সার্ভিস দিচ্ছে, মানে হোয়াট এ জোক। মানে আমি খুবই অবাক হই ভাই। এক্স্যাক্টলি, সাকিবের সামর্থ্য নিয়ে আমার কাছে মনে হয় যে সেন্ট ভিনসেন্টে সেটা জবাব আমরা পাবো রাহুল ভাই। পরের আমাদের আরো ব্যাটসম্যান তাওহিদ হৃদয় সো ফার টানা ভালো খেলছেন, 6 বলে 1 রান করেছেন, 47 বলে 58, জিম্বাবুয়ের ইউএসএর এগেনস্টে 21 বলে 25, প্রতিপক্ষ ইউএসএ লাস্ট ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন। তার মানে 0 রান আউট তো হন নাই ওই ম্যাচে, যেহেতু বাংলাদেশ দল 10 উইকেটে জিতেছিল, সুতরাং এই কারণে নামেনি নাই, 0 বলে 0, সেই জন্যই বোধহয়, হ্যাঁ যে কারণে 0 দেখাচ্ছে, আমিও ভুলে গিয়েছিলাম। ওই ম্যাচে তো বাংলাদেশ 10 উইকেটে জিতেছিল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা 20 বলে 40 ভীষণ ভাইটাল একটা ইনিংস খেলেছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে 34 বলে 37 রান করেছিলেন, এবং এটাই টার্নিং পয়েন্ট। যদি ওই মুহূর্তে তাওহিদ হৃদয় আউট না হয়ে যেতেন তাহলে বাংলাদেশ দল ম্যাচটা জিততেও পারতো। মাহমুদুল্লাহ রিয়াদ দ্য সাইলেন্ট কিলার 44 বলে 54, 22 বলে 31, 4 বলে 3। ইউএসের বিপক্ষে এই ম্যাচে তাকে নামতে হয় নাই। শ্রীলঙ্কার বিপক্ষে 13 বলে 16 এবং 27 বলে 20 করেছেন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। সাজু ভাই, লাস্ট ওভারে বাংলাদেশের যেই মনে হয় সাউথ আফ্রিকার বিপক্ষে 12 রানের মতন না, কত দরকার ছিল? 16, আমার মনে হয় 6 রান যখন লাস্টে দরকার ছিল, হ্যাঁ মানে লাস্টে একটা ছক্কা মারার অপরচুনিটি এসেছিল এবং মেরেও ছিল। ওই ওভারে দুটো ফুল টস মাহমুদুল্লাহ রিয়াদ, সেই ছক্কাটা আসলে হয় না। আমার কাছে না মাহমুদুল্লাহ রিয়াদ আনলাকি মনে হয়েছে রিয়াদকে। না, আমার তো এমনিতেই তাকে আমার একটু মনে হয় যে আন্ডাররেটেড একজন খেলোয়াড়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তারা দুজন কিন্তু আমার কাছে মনে হয় সবসময় যে টুকটুক 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 করে একটা ভিতর দিয়ে চুপচাপ খেলে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদ যখন মাঠে উঠে আমরা এইটুকু বিশ্বাস করি যে সে ঠান্ডা মাথায় কিছুক্ষণ টিকে থাকবে এবং দলের জন্য কিছুটা হলেও তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে। আপনি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সাউথ আফ্রিকার খেলার সময় আমরা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আছে এই ভরসে আমরা নিশ্চিত ছিলাম যে এই খেলাটা আমাদের হয়ে গেছে। এবং আমি জানি না যেই বলটা যেভাবে সে হিট করেছিল, আমি কি জানি না আমি মাঠটা বড় না কি, মানে এগেইনস্ট দ্য এয়ার আসলে ওই পাশ থেকে আসলে বাতাস ফ্লো হচ্ছিল, হ্যাঁ যে বাতাসের কারণেই বোধহয় বল সেইভাবে যেতে পারেনি, এটা আমাদের দুর্ভাগ্য। আবার ছক্কা মারার জন্য বাতাসকে কাটিয়ে মারতে হয়। সাজু ভাই, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি একটা বিরতি নিয়ে ফিরছি। এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহিরা। একটু সবশেষ খবরটা আমরা একটু সেন্ট ভিনসেন্ট থেকে শুনে আসতে চাই। আব্দুল্লাহিরা, আপনার কাছে সেন্টার থেকে সবশেষ কি খবর আছে? মাহাদি, এখানে সেন্ট ভিনসেন্টে তো একটু পরে ম্যাচ, যে কারণে দর্শকরা মাঠে প্রবেশের জন্য ভিড় করছে। আমরা দেখছি স্থানীয় অনেক স্কুলের শিক্ষার্থীরা এসেছেন আজকের এই ম্যাচ দেখার জন্য, বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ। বিশ্বকাপে এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ, নেদারল্যান্ডসের জন্য একই রকম গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দু দলেরই এইবারের যে বিশ্বকাপের সুপার 8-এর যে রেস, সেই রেসে নিজেদের একেবারে পরিষ্কার বা জোর অবস্থান তৈরি করতে পারে এই ম্যাচে জয়ের মতো হয়ে। এই ভেন্যুর যে উইকেটটি রয়েছে, সেই উইকেটটি আসলে পরখ করার সুযোগ কোনো দলেরই সাম্প্রতিককালে নেই। কেননা প্রায় 10-11 বছর আগে শেষবার টি-20 হয়েছে, সেবার কিন্তু পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হয়েছিল, সেখানকার দুটি ম্যাচ যতটা মনে পড়ছে সেই ম্যাচে কিন্তু স্কোর যে খুব বেশি হয়েছিল তেমনটাও না, 150 বা 135 এর মধ্যে স্কোর গুলো আটকে গিয়েছিল। তাই এই উইকেটে আইসিসি এখন মনে হচ্ছে যে পুরো বিশ্বকাপে লো স্কোরিং ম্যাচের মধ্য দিয়ে একটা তেমন তৃষ্ণা মিটছে না দর্শকদের, রানের খরা যাচ্ছে। বিশেষ করে নাসাউ কাউন্টিতে আমরা তেমনটা রান পাইনি, ডালাসের উইকেটে রান পেয়েছে, ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে কিছুটা রান আসছে। তো বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে আবার মনে হয় যে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে একটা সম্ভাবনাময় স্কোর দুদলই এক্সপেক্ট করছে, যে স্কোর
আমরা দর্শকদের দেখি যে মুগ্ধ হতে 150-60 বা এরকম একটা স্কোর আগে ব্যাট করে করার সম্ভাবনা রাখে কোনো দল। এবং এই মাঠের পুরো এরিয়া যেটা রয়েছে সেই আয়তনের তুলনায় এই মাঠটা কিন্তু 4-6-এর ক্ষেত্রে আমার মনে হয় ব্যাটসম্যানরা খুব ফ্রেন্ডলি ব্যাটিং করতে পারবে। খুব বড় আয়তনের মাঠ নয়। আর মাঠে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম প্রতিবেদনে, সারাদিনই হয়তো গিয়েছে যে মাঠে দর্শকদের জন্য আলাদা অনেক কিছু ব্যবস্থা রয়েছে, বিশেষ করে সুইমিং পুল পর্যন্ত রেখেছে। আপনারা জানেন অবশ্যই যে ওয়েস্ট ইন্ডিয়ানরা ক্রিকেটটাকে কিভাবে উপভোগ করতে জানে। তারা মাঠে বসে শুধু ক্রিকেট ম্যাচ না, সঙ্গে সবকিছুই তাদের এন্টারটেইনের জন্য রাখা হয়, এবং সেই কারণেই আমার মনে হয় কোনো ভেন্যুতে আজ পর্যন্ত চোখে পড়েনি। আব্দুল্লাহির আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার হাতে আর সময় নেই, হয়তো বা পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা সরাসরি কথা বলার সুযোগ পাবো অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ রাহুল ভাই। আমাদের সহকর্মী আব্দুল্লাহির একদম সেন্ট ভিনসেন্টে ভেন্যু থেকে জানাচ্ছিলেন। সাজু ভাই, আপনার কাছ থেকে আমি আজকের ম্যাচের প্রেডিকশনটা জানতে চাই। বাংলাদেশ, হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশ জিতবে, মানে কত রানে বা কত উইকেটে জিততে পারে বলে আপনার মনে হয়? আমার ধারণা বাংলাদেশ তো অবশ্যই জিতবে আজকে। যদি কোনো কারণে আগে ব্যাটিংয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ধারণা, আমার আসলে জেতাটাই ধারণা। আমার আর কত উইকেটে বা কত রানে জিতবে সেটা বড়, 1 রানে হলেও জিতুক, 1 উইকেট হলে জিতুক। গুড আনসার। রাইট রাহুল ভাই, আপনার কাছে আমি সাজু ভাইয়ের এই প্রশ্ন ডেফিনেটলি করবো না, আপনি টেকনিক্যাল পারসন। এই উইকেট সম্বন্ধে কেউ জানে না, কিন্তু আব্দুল্লাহির আমাদের সহকর্মী যেটা বলছিলেন যে এখানে উইকেটটাকে একটু ফ্রেন্ডলি, ব্যাটিং ফ্রেন্ডলিভাবেই করা হয়েছে। যদিও ক্যারিবিয়ান আইল্যান্ডে আসলে স্পিনারদের আধিপত্য থাকে, তারপরেও যেই দল আগে ব্যাট করবে কতটুকু রান আসলে ডিফেন্ডেবল হবে বলে আপনার কাছে মনে হয়? বল ব্যাটে যদি আসে তাহলে এখানে আমাদের যে অপোনেন্ট যে আছে তাতে 150-160 বলবো যে সেফ বলবো না, বাট হ্যান্ডসাম চ্যালেঞ্জিং একটা স্কোর। বাট এটাকে আপনি ডিফেন্ড করতে গেলে ডেফিনেটলি আমাদের ফিল্ডিং বোলিংটাকে ওইভাবে আমাদের কাজে লাগাতে হবে। আর যদি আমরা আগে ব্যাটিং বোলিং করি, আমরা ডেফিনেটলি এর থেকে কমে 130-এর মধ্যে যদি বুক করতে পারি, বাট ওইটা আমাদেরকে মানে যেহেতু আমাদের টপ অর্ডাররা দে আর নট ইন এ গুড টাচ, এটা একটা চ্যালেঞ্জ হবে। কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ সাজু ভাই। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ দল আজকে নেদারল্যান্ডসকে হারাক। টি-20 ওয়ার্ল্ড কাপে কখনোই আসলে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হারে নাই, আজকেও এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক, বাংলাদেশই জিতুক, এবং যেটা আসলে সব বাঙালি ক্রিকেট প্রেমীর চাওয়া, বাংলাদেশ দল সুপার 8-এ কোয়ালিফাই করুক, তারপর কিছু সুপার ম্যাচ খেলুক, সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকে বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই জোমন ইলেকট্রনিক্স এবং SSRM স্টিল, এডিএন টেলিকম। আজকের মতো বিদায়।